হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফাউন্ডেশন বায়োলজি। আজকে যে টপিকটা আমরা পড়বো সেটা হচ্ছে হিউম্যান এক্সক্রিটরি সিস্টেম। আজকে যে টপিকটা আমরা পড়তে যাচ্ছি সেটার নাম হচ্ছে কি হিউম্যান এক্সক্রিটরি সিস্টেম। এক্সক্রিটরি সিস্টেম অর্থাৎ মানব দেহের রেচন। ঠিক আছে, আমরা যেটা পড়তে যাচ্ছি সেটা কি মানব দেহের রেচন, এটা সম্পর্কে পড়ছি। এখন তোমার মনে প্রশ্ন আসবে যে রেচন কি। ঠিক আছে, তো রেচন কি বিষয়টা বুঝতে হলে তোমাকে এটা জিনিস বুঝতে হবে যে আমাদের শরীরে কিন্তু বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া ঘটে। রাসায়নিক বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়া মানে কি, যে ধরো বিভিন্ন ধরনের কাজকর্মগুলো হচ্ছে। কোষ তোমার অক্সিজেন নিচ্ছে, গ্লুকোজ থেকে এটিপি পাচ্ছে। এবার সেলগুলো কি করে বা কোষগুলো কি করে, এই রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কিছু ক্ষতিকর পদার্থ তৈরি করে। তুমি যে সমস্ত খাবার খাচ্ছ সেই খাবার তো ওয়েস্ট প্রোডাক্ট থাকে, যেটা হচ্ছে তোমাদের মল হিসেবে বেরিয়ে যাচ্ছে, কিন্তু এছাড়া কিছু অংশ রক্তের মধ্যে কিন্তু মিশে যায়, যেগুলো ক্ষতিকর পদার্থ। তাহলে ক্ষতিকর পদার্থ, এই সমস্ত ক্ষতিকর পদার্থ যেগুলো রয়েছে এগুলো আমাদের শরীরে রেচন রূপে বাইরে বেরিয়ে যায়, রেচন হিসেবে। তো এই ক্ষতিকর পদার্থ যার মাধ্যমে বেরোয়, একটা হচ্ছে কিডনি, আর বাকি অন্যান্য অংশ রয়েছে যেগুলো আমাদের শরীরের ওয়েস্ট প্রোডাক্টগুলোকে বাইরে বের করে দেয়। সেরকম হচ্ছে একটা কি যকৃৎ বা লিভার। ঠিক আছে, আচ্ছা, এছাড়া কি হবে, যেমন আমাদের শরীরে ফুসফুস বলতে পারো, ফুসফুস থেকে যখন শ্বাসবায়ুটা বাইরে বেরিয়ে যাচ্ছে সেই সময় সেটার মাধ্যমে বেরোচ্ছে। আবার তুমি দেখো ঘর্মগ্রন্থি, মানে আমি দুজন ঘেমে যাও, তাহলে সেখান থেকেও কিন্তু আমাদের দেহের ক্ষতিকর পদার্থগুলো কিন্তু বেরিয়ে যাচ্ছে। তাহলে আশা করি তুমি এই একটা বেসিক আইডিয়াটা বুঝতে পারলে যে আমাদের হিউম্যান এক্সক্রিটরি সিস্টেম বা মানব রেচনটা কিসের উপরে হচ্ছে। বোঝা গেল? তাহলে দেখো, মুখ্য রেচন অঙ্গসমূহ সেটা হচ্ছে বৃক্ক, গোবিনী, মূত্রাশয়, ইউরেথ্রা। এদের নামগুলোর সাথে পরিচিত আমি এখনই তোমাদের করাচ্ছি, কিন্তু গৌণ রেচনটা দেখো, যেটা হচ্ছে যকৃৎ, ফুসফুস এবং ত্বক। কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, এইবারে আমরা এখন যেটা পড়তে যাব সেটা হচ্ছে বৃক্কের ব্যাপারে। বৃক্ক মানে কিডনির কথা বলছি। তো চলো দেখি কিডনিটা অ্যাকচুয়ালি কেমন দেখতে। আমাদের শরীরের মধ্যে তোমাদেরকে আমি স্কেলেটাল সিস্টেমটা কিন্তু পড়িয়ে দিয়েছি। তো স্কেলেটাল সিস্টেম যেহেতু পড়ানো হয়ে গেছে, অর্থাৎ কঙ্কালতন্ত্র, সেখানে কিন্তু আমরা বিভিন্ন ধরনের হাড়ের ব্যাপারে জেনেছিলাম। সেই হাড়গুলোকে তুমি যদি লক্ষ্য করো, এটা হচ্ছে কি কিসের ছবি, এটা হচ্ছে পুরো একটা মেরুদণ্ডের ছবি। মেরুদণ্ড, এই মেরুদণ্ডের যে ছবিটা দেখতে পাচ্ছ, এর দেখো বাইরের দিকে অনেকগুলো রিবস আছে। রিবস মানে হচ্ছে হাড়। এবং এখান থেকে দেখো T10 থেকে শুরু করে থোরাসিক, যেটা T10 থেকে T12, এবং T12 থেকে শুরু করে এখানে লাস্ট যদি ধরে নিই L3, এই অবধি আমাদের দেখো কিডনিটা বিস্তৃত। এই দেখো কিডনি, তার মানে বুকের যে পাঁজরের হাড় তার ঠিক নিচের দিকে অবস্থান করছে কিডনি। কনসেপ্ট ক্লিয়ার? কিডনির অবস্থানটা বুঝতে পারলে। তো 12th রিব, এটা খুবই ইম্পর্টেন্ট। কোথায় অবস্থান করে? 12th রিব, মানে 12 নম্বর পাঁজরের হাড়ের ওখানে অবস্থান করে আমাদের কিডনি। ক্লিয়ার? আচ্ছা, এবার এই কিডনিটাকে যদি আমরা একদম সুন্দরভাবে দেখি, এর বাইরের স্ট্রাকচার কেমন দেখতে, তাহলে আমরা যে ছবিটা পাবো সেটা হচ্ছে এটা। এই কিডনির মধ্যে লক্ষ্য করে দেখো, এটা হচ্ছে কিডনির উপরের দিকে এইভাবে অবস্থান করে, সেটা হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড, যেটা এখানে আঁকা নেই, এটা অ্যাড্রিনাল গ্ল্যান্ড। এবং এই কিডনির অনেকগুলো ভাগ আছে, যেমন এটাকে বলা হয় ডান দিকের কিডনি, ডান কিডনি বা বৃক্ক বলে। হ্যাঁ, এটা হচ্ছে লেফট সাইডে কিডনি। এবং এটা হচ্ছে রেনাল আর্টারি, এটা। আর আরেকটা হচ্ছে রেনাল ভেন। তাহলে ব্লু কালার আর রেড কালারটা আশা করি কনসেপ্ট ক্লিয়ার। ঠিক আছে, এবং তুমি দেখো কিডনির মধ্যে এরকম অনেকগুলো খাঁজ আছে, দেখতে পাচ্ছ? এই যে অনেকগুলো খাঁজ, এইরকম যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এইগুলোকে বলা হয় পিরামিড। এটাকে বলা হয় পিরামিড বা রেনাল পিরামিড। এবং দেখো এই খাঁজগুলো একটা সময় গিয়ে একটা লাইনে গিয়ে মিলিত হয়ে যায়, এইখান থেকে পরপর। আচ্ছা, আমি গাড়িটাকে চেঞ্জ করে নিচ্ছি, সবুজ দিয়ে করছি। এখান থেকে সবগুলো লাইন বেরিয়ে যাওয়ার পরে এরা কি হচ্ছে, একটা জায়গায় মিলছে, যে লাইনটা হচ্ছে নিচের দিকে নামছে।
এই যে এরিয়াটা, এই যে হাইলাইট করছি যে এরিয়াটা, এই এরিয়াটাকে বলা হচ্ছে রেনাল পেলভিস। তা পিরামিড হচ্ছে বৃক্কের মধ্যে অবস্থান করছে, এটা হচ্ছে পেলভিস। এবং তুমি ভালো করে যদি লক্ষ্য করে দেখো, এই যে হোয়াইট কালারের যে লাইনটা দেখতে পাচ্ছ, এই লাইনটার ঠিক উপরের দিকে যে একটা অংশ রয়েছে, ঠিক আছে, হোয়াইট লাইনটার উপরের দিকে যেটা অংশ রয়েছে, এই যে এই পার্টটার নাম হচ্ছে কর্টেক্স। এবং এর পরে যে ভিতরের পার্ট, সেই ভিতরের পার্টটার নাম হচ্ছে মেডালা। তো কর্টেক্স হচ্ছে কিডনির সব থেকে বাইরের অংশ, আর ভিতরের অংশের নাম হচ্ছে মেডালা। এই যে এই অংশের নাম হচ্ছে মেডালা। এটা কি নাম দিলাম? মেডুলা বা মেডালা, এটা লেখা আছে দেখো, রেনাল কর্টেক্স আর রেনাল মেডুলা। তাহলে কিডনির ক্ষেত্রে আমরা যা যা প্রয়োজনীয় জিনিস এখানে দেখলাম। এবার দেখো, দুটো কিডনি থেকে দুটো পাইপলাইন বেরিয়ে এসেছে, যেটার নাম হচ্ছে ইউরেটার। ঠিক আছে, দুটো পাইপলাইন বেরিয়ে এসেছে, এটার নাম কি? এটার নাম হচ্ছে ইউরেটার। কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, এই ইউরেটার দুটি সামনের দিকে যেখানে গেছে, এই জায়গাটার নাম হচ্ছে কি? মূত্রথলি, যেটাকে বলা হয় ব্লাডার, ইউরিনারি ব্লাডার। আর ইউরিনারি ব্লাডার থেকে যে লাইনটা বেরিয়ে গেছে, এখানে মূত্র এসে জমা হয় এবং মূত্র ইউরেথ্রার মাধ্যমে বেরিয়ে যায়। ইউরেথ্রা, তাহলে আমি তোমাকে যদি বলি পুরো অংশটা, তাহলে প্রথমে কি পেলাম? প্রথমে দেখলাম কিডনি থেকে কি পাচ্ছি? এই যে ইউরেটার আছে, এটার আরেকটা নাম হচ্ছে গোবিনী, এটাকে বলা হয় গোবিনী। তাহলে মূত্র গোবিনীর মাধ্যমে কোথায় আসছে? আমাদের মূত্র চলে আসছে মূত্রাশয়ের বা মূত্রাথলি, যেটা বললাম, এর নাম হচ্ছে ইংরেজিতে ব্লাডার বলা হচ্ছে, মূত্রাশয়। এবং মূত্র সাময়িক সময়ের জন্য এখানে জমা থাকে এবং পরবর্তী সময় ইউরেথ্রার মাধ্যমে বেরিয়ে যায়। ইউরেথ্রার মাধ্যমে কি হয়? বাইরে বেরিয়ে যায়। কনসেপ্ট ক্লিয়ার? এই হচ্ছে আমাদের কিডনির স্ট্রাকচার। ঠিক আছে, তো চলো এখানে আমরা কতগুলো পয়েন্ট একবার দেখে নিই কিডনির ক্ষেত্রে কি কি বলেছে। আচ্ছা দেখো, কিডনি কি বলেছে? কিডনি ক্ষেত্রে দেখো অবস্থান, মানুষের বৃক্ক দুটি লালচে বাদামি বর্ণের সিম বীজের মতো হয়। প্রতিটি বৃক্ক ত্রিস্তরীয় পর্দা দ্বারা আবৃত। গঠন অনুযায়ী প্রতিটি বৃক্ষ বাইরের দিকটায় কর্টেক্স আর মেডালা। আমি কিছুক্ষণ আগে তোমাদের বোঝালাম বাইরের দিকে কি রয়েছে, কর্টেক্স আর মেডালা। বৃক্ক দুটি উদর গহ্বরের অগ্রভাগে, তোমাদের ওই যে ছবিটা দেখালাম, T12 থেকে L3 অবধি এর মধ্যে অবস্থান করছে। মধ্যচ্ছেদের নিচে মেরুদণ্ডের দুপাশে দ্বাদশ থোরাসিক কশেরুকা থেকে তৃতীয় লাম্বার কশেরুকা পর্যন্ত বিস্তৃত। তার মানে কার কথা বলছে? এই হাড়ের যে পজিশন, T12 থেকে শুরু করে L3 অবধি। কাজ কি? মূত্র উৎপাদনে সাহায্য করে কিডনি, দেহের জলের ভারসাম্য রক্ষা করে, রক্তে অভিসরণের চাপ নিয়ন্ত্রণ করে। অভিসরণ চাপ মানে কি? যে রক্ত যে প্রতিনিয়ত কোষে কোষে প্রবেশ করছে, কোষ থেকে প্রয়োজনীয় দূষিত পদার্থগুলোকে নিয়ে নিচ্ছে, আবার রক্তের মধ্যে মিশ্রিত থাকা নিউট্রিয়েন্টগুলো দিচ্ছে, তাই চাপের মাধ্যমে কিন্তু এই পরিবহনটা ঘটে। রেনিন নামক উৎসেচক ক্ষরণ করে, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে এটা, যে রেনিন নামক উৎসেচক কে ক্ষরণ করে? সেটা হচ্ছে কি? বৃক্ক। কনসেপ্ট ক্লিয়ার প্রত্যেকেরই? ঠিক আছে, এইবারে আমরা যদি বৃক্কের এই পার্টটা দেখি, তো বৃক্কের মধ্যে আমরা প্রথম দেখলাম একটা ওভারভিউ দেখলাম। তো চলো এবার ফার্স্ট আমরা যে অংশটা পড়বো সেটা হচ্ছে গোবিনী পড়ি। গোবিনী মানে কোন পার্টটাকে বোঝাতে চাইলাম তখন? গোবিনী মানে আমি তোমাদেরকে বোঝালাম এই যে ছবিটার মধ্যে লক্ষ্য করে দেখো, এই যে ইউরেটার, তাহলে গোবিনী কি? দেখো কি বলছে, গঠন ও অবস্থান। গোবিনী দুটি বৃক্ষের ফানেলের আকৃতি পেলভিসের সাথে যুক্ত থাকে। এখনই বললাম এই জায়গাটার নাম রেনাল পেলভিস, যেটা ফানেলের নেই দেখতে, এরকম দেখতে না, এই যে স্ট্রাকচারটা দেখো, এটা কি ফানেলের মতো হয়ে গেল। ঠিক আছে, তো এটাকে বলা হচ্ছে রেনাল পেলভিস। আর এই যে লাইনটার নাম কি? গোবিনী। প্রতিটি গোবিনী ত্রিস্তরীয় পর্দা দ্বারা গঠিত। কাজ কি? গোবিনী দুটি বৃক্ষ থেকে মূত্রকে মূত্রনালীতে প্রেরণ করে, মূত্রনালীতে মানে নিচের দিকে নিয়ে যাচ্ছে। আর এই গোবিনী ক্রমশ সংকোচন এটা উদ্দীপ্ত হয়, যার ফলে মূত্রটা কোথায় চলে আসে? এই মূত্রাশয়ের মধ্যে চলে আসে। ঠিক আছে, চলো এরপরে আমরা পড়ে ফেলি যেটা হচ্ছে ইউরিনারি ব্লাডার। এবারে দেখো এইখানে যে নেক্সট ফিচার সেটা হচ্ছে মূত্রথলির ব্যাপারে দেখি। তো মূত্রথলির ব্যাপারে কি বলেছে দেখো, গঠন ও অবস্থান। থলির ন্যায় গঠন মূত্রথলিটি মানুষের পেলভিক ক্যাভিটির মধ্যে অবস্থান করে। এখন তোমার মনে প্রশ্ন আসছে, স্যার পেলভিক ক্যাভিটি কোনটা? যারা বোনস পড়েছো তারা বুঝতে পারবে, এরকম একটা হাড় পড়িয়েছিলাম যেখানে অবস্থান করছে এই জায়গায়, এই যে ফাঁকা স্থানটা এরকম ছিল, এটা হচ্ছে পেলভিক ক্যাভিটি। আর এখান থেকে কি যুক্ত ছিল? ফিমার যুক্ত ছিল, মনে পড়ছে? ফিমার, এই জায়গাটা পেলভিক ক্যাভিটি। এই পেলভিক ক্যাভিটিতে কিন্তু অবস্থান করছে। মূত্রকে সাময়িকভাবে সঞ্চিত রাখে, জমা রাখে, মূত্রনালীতে মূত্রের প্রবেশ নিয়ন্ত্রণ করে।
ঠিক আছে, চলো নেক্সট হচ্ছে আমরা পড়ি তাহলে ইউরেথ্রা। ইউরেথ্রা কি, আবার ছবিটা তোমাকে দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবে ভালো। ইউরেথ্রা হচ্ছে এই যে দেখো, মূত্রাশয়ের মধ্যে যখন মূত্র অবস্থান করলো, তার পরবর্তীতে সেই মূত্রটাকে কোথায় গেল দেখো, লক্ষ্য করে, সেটা ইউরেথ্রার মাধ্যমে বাইরে কিন্তু বেরিয়ে আসবে। তাহলে কি বলছে দেখো, এই অংশটি মূত্রথলির গ্রীবা অংশ থেকে শুরু করে দেহের বাইরে গিয়ে শেষ হয়। এটি স্ত্রীদের ক্ষেত্রে 2 থেকে 4 সেন্টিমিটার হয় এবং পুরুষদের ক্ষেত্রে 202 সেন্টিমিটার লম্বা হয়। মানে এটা কার কথা বলেছে, এটা পেনিসের কথা বলছে। পেনিসের ওই পার্টটা থেকে একদম শুরু করে এবং লাস্ট ব্ল্যাডার অবধি। ঠিক আছে, কাজ, মূত্রথলি থেকে মূত্রকে দেহের বাইরে নির্গত করা। পুরুষদের ক্ষেত্রে এই নালীর মাধ্যমে বীর্যপাত হয়। কারণ আমি যখন তোমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেমের পার্টটা বলেছিলাম, সেক্ষেত্রে বলেছিলাম দুটো অংশই কিন্তু সেম, তাই না, যে গ্ল্যান্ডগুলো আমরা পড়েছিলাম। তো পুরো পার্টটার মধ্যে কিন্তু একটা লাইন দিয়েই মূত্র বেরোয়, আবার ওই রাস্তা দিয়ে কি হয়, তোমার তোমার বীর্য বেরোয়। বীর্য মানে কি, ইংরেজিতে যেটাকে বলা হয় সিমেন। আগের ক্লাসগুলো যারা দেখোনি অবশ্যই ওটা রিভিশন করে রাখো, তাহলে বুঝতে সুবিধা হবে। এইটুকু কনসেপ্ট যেটা তোমাদের হলো, এইবারে আমরা আসি কিডনির অন্য একটা স্ট্রাকচার। কোন স্ট্রাকচার কথা বলছি এটা একটু বলে নিই। এই যে দেখো, রেনাল পিরামিডের মধ্যে যে কিডনিগুলো, নেফ্রনটা আছে, এর মধ্যে প্রচুর পরিমাণে নেফ্রন থাকে। সেই নেফ্রনের স্ট্রাকচার বোঝার আগে একবার কিডনির পার্টটা আরেকবার একটু ভালো করে ডিটেলসে দেখে নিই, ঠিক আছে, তাহলে একটু সুবিধা হবে বুঝতে। তো এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ দেখো, এই পার্টটা দেখো কি, রেনাল কর্টেক্স সবচেয়ে বাইরের অংশ, ভিতরের অংশের নাম মেডেলা, আর এগুলোকে কি বলা হয়, পিরামিড বলা হয়। পিরামিডের নিচের অংশ নাম প্যাপিলি বলে, এবং রেনাল পিরামিডের নিচে প্যাপিলি, এবং এরা দেখো অনেকগুলো লাইন দিয়ে গেছে। তো প্রথম যে ব্রাঞ্চটা তৈরি হচ্ছে, এখান থেকে বেরোচ্ছে, এটাকে বলা হয় মেজর ক্যালিক্স, মাইনর ক্যালিক্স। তারপরে যে বড় ব্রাঞ্চ, মানে এগুলো ছোটো 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 শাখা পোশাখা সেগুলো মিলছে, এখান থেকে বেরিয়ে এখান থেকে, এই জায়গাটা হচ্ছে মেজর ক্যালিক্স। ক্লিয়ার হলো, একটা কি পেলাম, মাইনর ক্যালিক্স, আর একটা হচ্ছে মেজর ক্যালিক্স। এখন বিষয় হচ্ছে মাইনর ক্যালিক্স আর মেজর ক্যালিক্সের পরে দেখো, এই যে পুরো ফাঁকা অংশটা, যে নাকি কিছুক্ষণ আমি তোমাদের বললাম ফানেলের ন্যায়, এটাকে বলা হয় রেনাল পেলভিস। ফানেলের ন্যায় স্ট্রাকচার রেনাল পেলভিস। এবং রেনাল পেলভিসের নিচের দিকে দেখো ইউরেটার, যাকে আমরা গোবিনী বললাম কিছুক্ষণ আগে, আমরা তো পড়েছি এটা। এবার কিছু কিছু অংশ বলি, কিডনির বাইরে যে আবরণ, সেটাকে বলা হয় ক্যাপসুল, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর এর মধ্যে দেখো, এই জায়গার মধ্যে থাকে হচ্ছে আমাদের কি, নেফ্রনের অবস্থান। তো আমরা এখন দেখব যে কিডনির মধ্যে আর কি ভাবে স্ট্রাকচারগুলো থাকে এবং কি থাকে, ঠিক আছে। এই ছবিটা দিকে ভালো করে লক্ষ্য করো। এই যে ছবিটা দেখছো দেখো, বাইরের দিকে কর্টেক্স, ভিতরের দিকে মেডালা, পেলভিস, ইউরেটার। এই সিম্পল ডায়াগ্রামের মধ্যে এটা হচ্ছে একটা কিডনির মধ্যে অবস্থিত নেফ্রনের ছবি। এই নেফ্রনের ডায়াগ্রামটা যদি দেখো, এটা কাপ শেপ স্ট্রাকচার, যেটা লাইন আসছে এর নাম হচ্ছে গ্লোমেরুলাস, আর কাপ লাইক স্ট্রাকচার, কাপের মতো দেখতে, এর নাম হচ্ছে বাউমেন ক্যাপসুল। এর পরবর্তী অংশ কিডনির এইভাবে সামনের দিক থেকে অগ্রসর হয়েছে, অগ্রসর হওয়ার পরে এই দেখো শুরু হয়ে গেছে। তার মানে ধরো জল এটা দিয়ে প্রচুর পরিমাণে আসছে, হঠাৎ করে যদি মুখটাকে তুমি চেপে দাও, তাহলে কি হবে, জলের প্রেশার বাড়বে কি না, ঠিক সেরকম এই জায়গায় প্রেশারটা প্রচণ্ড হাই এবং উপরের দিকে আবার প্রেশার লো। তো এই যে ইউ আকৃতির হয়েছে, ইউ শেপ যেটাকে পাচ্ছি, এটাকে বলা হয় হেনলি লুপ। এবং সামনের দিকে ফার্দার গেছে, যাওয়ার পরে এইরকম একটা স্ট্রাকচার পেয়েছি, যেটা মূত্রটাকে সংগ্রহ করে। এখন প্রশ্ন হচ্ছে, স্যার এই বাকি অংশগুলো কি, এইগুলো, এই যে পুরো স্ট্রাকচারটা দেখছো, এটা একটা নেফ্রনের ছবি, এরকম পাশে আর একটা নেফ্রন আছে, এইভাবে নেফ্রন গেছে, এখানেও একটা নেফ্রন আছে। অনেকগুলো নেফ্রনের সংযুক্ত স্থান হচ্ছে এটা, যাতে করে এখানে অনেকগুলো নেফ্রন থাকে, প্রচুর নেফ্রন থাকে এখানে। নেফ্রন থেকে সব মূত্রগুলো সংগৃহীত হয়, সেটা আস্তে আস্তে এই দিক দিয়ে পেলভিস দিয়ে ইউরেটার মাধ্যমে ইউরিনারি ব্লাডার, মানে সেই মূত্রথলির মধ্যে যায়। তো এখনকার টপিক হচ্ছে আমাদের ম্যালপিজিয়ান কর্পাসেল। পরীক্ষা হচ্ছে, কোশ্চেনটা হচ্ছে স্যার ম্যালপিজিয়ান কণিকা কি, আমি তোমাদের এখানে বুঝিয়ে দিচ্ছি। ম্যালপিজিয়ান কর্পাসেল। এই ম্যালপিজিয়ান যে কর্পাসেলটা, সেটা কি, এটা হচ্ছে বৃক্ষের কর্টেক্স অঞ্চলে থাকে। এই যে কর্টেক্সের পার্টটার মানে উপরের দিকে অবস্থান করে প্রচুর পরিমাণে, কিছু পরিমাণে এখানে নিচের দিকে থাকে। তো এই জায়গায় দেখো, এরা কি করে, তোমার হচ্ছে দুটো জিনিস নিয়ে তৈরি। এটা হচ্ছে বাউমেন ক্যাপসুল এবং গ্লোমেরুলাস, এই দুটো অংশের নাম কমন, দুটো নিয়ে তৈরি হচ্ছে ম্যালপিজিয়ান কণিকা, ঠিক আছে। এবং এই যে পুরো লাইনটা দেখছো, এই লাইনগুলোকে বলা হয় রেনাল টিউবিল, ঠিক আছে। এবং এটা পুরো নাম হচ্ছে কালেক্টিং ডাক্ট। তাহলে আমরা যদি বলি নেফ্রনের কয়টা ভাগ, নেফ্রনের ক্ষেত্রে আমরা কয়টা ভাগ পেলাম, একটা হচ্ছে ম্যালপিজিয়ান কর্পাসেল, একটা হচ্ছে রেনাল টিউবিল, আর একটা হচ্ছে কি কালেক্টিং ডাক্ট। তাহলে আমরা এখন পড়তে যাচ্ছি এই পার্টটা।
ঠিক আছে, চলো এর সম্পর্কে ছোট্ট ইনফরমেশন কি লেখা আছে দেখে নিই। ম্যালপিজিয়ান কণিকা বৃক্কের কর্টেক্স অঞ্চলে অবস্থান করে, পরিস্রাবনে সাহায্য করে, মানে এখানে পরিশ্রুত হয় রক্তটা, এবং বৃক্কীয় নালিকা বহমান ক্যাপসুলের তলদেশ থেকে উৎপন্ন কুণ্ডলিকার অংশ, সংগ্রাহ নালিকা দূরবর্তী সংহত নালিকা। এখন প্রশ্ন হচ্ছে স্যার দূরবর্তী সঙ্গে এই ব্যাপারটা বুঝতে পারলাম না। দেখো ম্যালপিজিয়ান কর্পাসের সবচেয়ে কাছের লাইন কোনটা? এটা, ঠিক আছে, তাহলে এটাকে বলা হয় তোমার অ্যাসেন্ডিং পার্ট যেটা, ঠিক আছে। তো এই পার্টটা হচ্ছে অ্যাকচুয়ালি যে কালেক্টিং যে ডাক্ট, ঠিক আছে, কালেক্টিং ডাক্ট হচ্ছে এটা সংগ্রাহ নালিকা, এটাকে বলা হয় ডিস্টাল কনভলিউটেড টিউবেল। এই যে দেখো হেনরির লুপের পরবর্তী অংশটার নাম হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিউবেল, ঠিক আছে, যে সংগ্রাহী নালিকার আগে রেনাল টিউবেলের একটা ভাগ ডিস্টাল কনভলিউটেড টিউবেল, ঠিক আছে। এই পার্টটায় পেলে কি নাম? এটার নাম হচ্ছে হেনরির লুপ। এই যে ইউ শেপের যেটা হচ্ছে এটা কি হেনরির লুপ। কি বলেছে দেখো, দূরবর্তী সংরক্ষণ নালিকা অনেকগুলি সংগ্রাহ নালিকা একত্রিত বেন্ডির নালী গঠন করে। সংগ্রাহ নালিকা কোনগুলো? এই যে দেখো এটা আছে তো একটা কিডনি, এরকম ভাবে অসংখ্য যদি সংগ্রাহ নালিকা আসে দিয়ে এরা একটা মেন লাইন বানায় এইভাবে, তাহলে অনেকগুলো নাম মিলে কি হচ্ছে বেন্ডির লুপ, ঠিক আছে, বেন্ডির নালী বলা হয়। পরীক্ষা এটার জন্য খুবই ইম্পর্টেন্ট। বেন্ডির নালী কাকে দিয়ে তৈরি হয়? সেটা হচ্ছে অনেকগুলি সংগ্রহ নালিকা, যেটা হচ্ছে কালেক্টিং ডাক্ট, এখনই পড়লাম। এর মাধ্যমে মূত্র গভীনী থেকে মূত্রনালী ইউরিনারি ব্লাডারে যায়। ইউরিনারি ব্লাডারে যায় বলতে কোনটাকে বোঝাচ্ছে স্যার? এটা বুঝতে পারলাম না। এই ছবিটা দেখো, এখান থেকে কারেক্ট করছে যে নিচে নামছে, ঠিক আছে। আচ্ছা চলো এবারে হচ্ছে আমরা নেক্সট টপিক পড়বো, সেটা হচ্ছে বমেন ক্যাপসুল। বমেন ক্যাপসুল কোনটা? ওই যে কিছুক্ষণ আগে ছবিতে দেখালাম এখনই, ফানেল সদৃশ স্ট্রাকচার, এটাকে বলা হয় কি? এটাকে বলা হচ্ছে বমেন ক্যাপসুল। ফানেলের মতো আকৃতির স্ফীত প্রসারিত, যা গ্লোমেরুলাস নামক রক্তজালকের গুচ্ছে থাকে, প্রায় সম্পূর্ণভাবে বেষ্টন করে থাকে। গ্লোমেরুলাস পরিযুত তরল এখানে জমা হয়। কনসেপ্ট ক্লিয়ার? নেক্সট এই পার্টটা দেখো, গ্লোমেরুলাস বৃক্কীয় ধমনীর অন্তর্মুখী ধমনী। এখানে ভালো করে দেখো, এই জায়গাটা একটা ছবি আঁকলে ভালো বুঝতে পারবে। এটা যে কাপ লাইক শেপ কি পড়লাম এখনই, এই কাপ লাইক যে স্ট্রাকচারটা, এটার নাম হচ্ছে বমেন ক্যাপসুল, তাই তো। এবার এর মধ্যে আছে গ্লোমেরুলাস, তো গ্লোমেরুলাসের স্ট্রাকচারটা দেখো, এই জায়গায় এই গ্লোমেরুলাসের এর মধ্যে অবস্থান করছে একটা লাইন, এটা হচ্ছে অন্তর্মুখী, এটা হচ্ছে বহির্মুখী নালী। অন্তর্মুখী আর বহির্মুখী যে নালীটার ব্যাপারটা বলছি দেখো, বৃক্কীয় ধমনীর অন্তর্মুখী ধমনী, যেটাকে এফারেন্ট আর্টেরিওল বলছে, যে লাইনটা ঢুকছে, তাহলে এখানে এদিকটা ঢুকছে, তাহলে এদিক দিয়ে কিছু বেরোবে, তাহলে রক্ত হচ্ছে এদিক দিয়ে ঢুকে প্রেশারের সাথে যখন এদিক দিয়ে বেরোয়, তো রক্তের মধ্যে অবস্থিত বিভিন্ন ধরনের ক্ষতিকারক পদার্থ সেগুলো নিচের দিকে নেমে যায়। আর রক্তটা কিন্তু নামতে পারে না, কারণ রক্তের চেয়েও যেগুলো ক্ষুদ্র সেগুলোই নিচে নামে, ঠিক আছে, ছাঁকনির মতো। কি বলেছে দেখো, বমেন ক্যাপসুলে প্রবেশ করে বিভক্ত হয়ে প্রায় 50টি লুপের মতো রেনাল পিণ্ডের রক্তজালিকা গঠন করে। তার মানে যখন এই পাইপ লাইনটা ঢুকছে, এটা আরো অনেকগুলো ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র মানে জালিকাতে কনভার্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। একে গ্লোমেরুলাস বলে। এই রক্তজালিকাগুলি আবার মিলিত হয়ে বহির্মুখী, যেটাকে ইফারেন্ট বললাম, তাহলে যেটা প্রবেশ করছে সেই প্রবেশ যে পথ, সেটার নাম হচ্ছে এফারেন্ট, আর এটাকে বলা হয় ইফারেন্ট। কনসেপ্ট ক্লিয়ার প্রত্যেকেরই? ঠিক আছে, আশা করি। এইবারে দেখো নেক্সট কি বলেছে কাজ। গ্লোমেরুলাস পরিস্রাবক রূপে কাজ করে। রেনাল ধমনীর বহির্মুখী ধমনিকা কম ব্যাসযুক্ত হয়, অন্তর্মুখী ধমনিকা বেশি ব্যাসযুক্ত হয়। তাহলে বহির্মুখী যে ধমনী, ঠিক আছে, কম ব্যাসযুক্ত, তাহলে এখানে দেখো আমি এখানে ছবিটা এঁকেছি এইভাবেই, এই জায়গাটা হচ্ছে ব্যাস কম, তার মানে কম বেরোবে এদিক দিয়ে, আর এদিক দেখি বেশি আসবে। তো কম যখন বেরোতে যাবে, তাহলে এখানে নিচে নিশ্চয়ই প্রেশার পড়বে একটা। তুমি যদি একটা পাইপকে এরকম মুখটা মোটা থাকে, হঠাৎ করে যদি মুখটা শুরু করে দেবে, চেপে ধরো, তাহলে এটার ব্যাসটা কমে গেল না, এখানে যেটা ব্যাস ছিল এই জায়গায় ব্যাসটা তো কমে গেল। ব্যাস যদি কমে যায় তার মানে প্রেশারটা বেশি হবে। তাহলে কি হচ্ছে, প্রেশার বেশি হলে রক্তের মধ্যে অবস্থিত বিভিন্ন ধরনের ক্ষতিকর পদার্থ সেগুলো দ্রবীভূত নিচে পড়ে, রক্তচাপ বেশি হয় এবং পরিস্রাব পদার্থ উপস্থিতিতে রক্তের পরিস্তরণকরণ ঘটে এবং মূত্র উৎপন্ন হয়। কনসেপ্ট ক্লিয়ার? নেক্সট, নিকটবর্তী সংবৃত্ত নালিকা। তোমার মনে পড়ছে স্যার কোনটা নিকটবর্তী বলছে? ছবিটা দেখো, এই পার্টটা কি পেলাম? প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, হেনরি লুপের এই যে পুরো পার্টটা, এটাকে বলা হয় প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, ঠিক আছে। আর এটা হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিউবুল।
তো নিকটবর্তী সংরক্ষিত নালিকা কি? বৃক্ক নালিকা অন্তত পেঁচানো প্রায় 15 সেন্টিমিটার 55 মাইক্রোমিটার ব্যাসযুক্ত প্রথম অংশ। বহম্যান ক্যাপসুলের পরিশোধিত তরল থেকে বিভিন্ন প্রয়োজনীয় বস্তু যেমন তোমার এখানে রয়েছে সোডিয়াম, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফসফেট ইত্যাদি পুনর্বিশ্লেষণ বা রিঅ্যাবজর্পশন ঘটে। এই পার্টটা আমি তোমাকে একটু ডিটেলে পড়িয়ে দিচ্ছি, ঠিক আছে, ভালো বুঝতে পারবে তাহলে। ধরো এটা হচ্ছে বাউম্যান ক্যাপসুল, বাউম্যান ক্যাপসুল এইভাবে লাইনগুলো গেছে, ঠিক আছে। এখানে একটু সিম্পল ডায়াগ্রাম আঁকি, তা তোমার বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে প্রক্সিমাল কনভেয়র টিউবুল। এরপরে কি পেলাম? এটা পেলাম হচ্ছে হেনলির লুপ। হেনলির লুপটা যদি একটু সরু হতো তো যাই হোক আঁকলাম এটা, ঠিক আছে। আর উপরে কি পাচ্ছি? কালেক্টিং ডাক্ট। তো লক্ষ্য করে দেখো এই যে এরিয়াটা, আমরা যদি এটাকে হাইলাইট করি, এইটুকু এরিয়া, এটার নাম হচ্ছে প্রক্সিমাল কনভেয়র টিউবুল। আর এই যে পার্টটা রয়েছে এটার নাম হচ্ছে ডিস্টাল কনভেয়র টিউবুল। কথা বোঝা গেল? আর মাঝের যে অংশটা, মাঝের অংশটার নাম হচ্ছে, এই যে পার্টটা, এই পার্টটার নাম হচ্ছে লুপ অফ হেনলি। কনসেপ্ট ক্লিয়ার? এবার দেখো এই যে পার্টটা দেখলাম, তাহলে এখান থেকে দেখো কি বেরিয়ে আছে, এখান থেকে এর পাশে তো অনেকগুলো কোষ থাকে, এই লাইনটা থেকে যখন জলের সাথে ক্ষতিকর পদার্থগুলো বেরোচ্ছে সেই জলটাকে রিঅ্যাবজর্ব করে, মানে শোষণ করে নেয়। পাশাপাশি কি শোষিত হয়ে যায়? বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্টস মানে পুনঃশোষণ ঘটছে। এটা বেরোলো কিন্তু এরা কোষগুলোতে চলে যায়, ঠিক আছে। এবং এর সাথে থাকে হচ্ছে NaCl, থাকে হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, ঠিক আছে। দেখো এ কি নিয়ে যায় এই তরলটার মধ্যে, এইটাও কিন্তু পরীক্ষা আসে। যেমন নিয়ে যায় H+, নিয়ে যায় হচ্ছে K+, মানে পটাশিয়াম, এটা হচ্ছে অ্যামোনিয়া NH3। বোঝা গেল? কিছু অংশ কোষের মধ্যে দিয়ে দেয় আর কিছু অংশ এই তরলটা যায়। তাহলে এই তরলটার মধ্যে কি পাচ্ছি? অ্যামোনিয়া, H+, K+, এগুলো কোথা থেকে খরিত হচ্ছে? কোষ থেকে খরিত হচ্ছে। আর এগুলো কোষ দ্বারা শোষিত হচ্ছে। এইগুলো সামনের দিকে যাচ্ছে, তাহলে আসবে কোথায়? হেনলির লুপে আসবে, ঠিক আছে। হেনলির লুপে আসার সময়ও কিছু জল কোষের গুলো নিয়ে নেয়, ঠিক আছে, এর মধ্যে। এবং NaCl এটাও কিছু পরিমাণে কি হয়? কোষ নিয়ে নেয়। এই তরলটার মধ্যে যদি অল্প স্বল্প NaCl বেঁচে থাকে সেটাকে নিয়ে নেয়। তাহলে পুরো কনসেন্ট্রেট কি যাচ্ছে দেখো, অ্যামোনিয়া যাচ্ছে, H+ যাচ্ছে, K+। তারপরেও যদি দেখা যায় কিছু বাড়ছে, ডিস্টাল কনভেয়র টিউবুলে কি হয়? সেখান থেকে আবার কিছু পরিমাণ জল নিয়ে নেয়, ঠিক আছে। তার মানে জলকে নিতে নিতে এতটাই গাঢ় হয়ে যায়, শুধু এগুলোই লাস্টে পড়ে থাকে, ঠিক আছে। NaCl, HCO3 মাইনাস, ঠিক আছে। আর কোষ থেকে কি খরিত হয়? হাইড্রোজেন, পটাশিয়াম। তাহলে ভেবে দেখো এটার মধ্যে কিসের পরিমাণ সবথেকে বেশি হবে কালেক্টিং ডাক্টে আস্তে আস্তে? এখানে খুবই কম পরিমাণে H2 থাকবে প্রচুর পরিমাণে H+, K+, বোঝা গেল, আর থাকবে অ্যামোনিয়া। তাহলে মূত্রের মধ্যে এই জিনিসগুলো আমরা পাবো। বাকি দেখো ম্যাক্সিমাম ওয়াটার সেগুলো রিঅ্যাবজর্ব হয়ে গেছে। এই কথাটা বলেছে, এটাকে পুনঃশোষণ বলা হয়, ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে এটা হচ্ছে লুপ অফ হেনলি, আর এটা হচ্ছে PCT, প্রক্সিমাল কনভেয়র টিউবুল বললাম, PCT বলা হয়। আর এটার নাম হচ্ছে DCT, আর এটা হচ্ছে কালেক্টিং ডাক্ট। আর এটার নাম তো কিছুক্ষণ আগে বললাম ম্যালপিজিয়ান কর্পাসেল, ঠিক আছে, যেটা দুটো অংশ নিয়ে গঠিত। কি কি? একটা হচ্ছে বহম্যান ক্যাপসুল, একটা হচ্ছে গ্লোমেরুলাস, ঠিক আছে। চলো নেক্সট পার্ট আমরা দেখি। এখান থেকে আমাদের যেটা পরবর্তী যে অংশটা রয়েছে সেটা হচ্ছে হেনলির লুপ। হেনলির লুপ কেমন? ইউ আকৃতির লুপের মতো না, যা বৃক্কের মেটাল অংশ থাকে, নিচের দিকে বাহকে ডিসেন্ডিং লুপ, উপরের দিকে বাহকে অ্যাসেন্ডিং লুপ বলে। কোনটাকে বলতে চাইছে? এই নিচের দিকে যেটা নামছে এটা হচ্ছে ডিসেন্ডিং, আর উপরের দিকে উঠছে অ্যাসেন্ডিং, ঠিক আছে। নেক্সট, ডিসেন্ডিং লুপ থেকে জলের বিশেষণ হয়, ফলে অতিসার দ্রব্য তৈরি হয়। মানে জলের এখানে বিশেষণ মানে কি? জলটাকে নিয়ে নেয়। আমি তো কিছুক্ষণ আগে বললাম যে কিছু পরিমাণ জল কোষ নিয়ে নেয় এখান থেকে, যদিও জল বেঁচে থাকে, তারপরে এখানে যে আরও জল নিয়ে নিবে। তাহলে আস্তে আস্তে কি গাঢ়ত্ব হচ্ছে? কিসের গাঢ়ত্ব হচ্ছে? বিভিন্ন ধরনের আয়নের, ঠিক আছে। অ্যাসেন্ডিং লুপ দিয়ে প্রবাহের সময় অতিসার তল থেকে সোডিয়াম আয়ন বিশ্বসিত হয়। সোডিয়াম আয়ন এখনই তোমাদেরকে দেখালাম, এই যে দেখো সোডিয়াম, NaCl এগুলো বিশ্বসিত হচ্ছে, ঠিক আছে। নেক্সট, হেনলি লুপের পার্ট শেষ হলো। দূরবর্তী সমতল নালিকা, এটা ডিস্টেন্সটা পড়বে। এখানে জলের বিশেষণ হয় মূত্র অতিসারক তরলে পরিণত। অতিসারক মানে কি? ওখানে শুধু মূত্র বলতে কিছু পরিমাণ জল, বাকিটা বিভিন্ন খনিজ যেগুলো দূষিত পদার্থ, যেমন হচ্ছে H+,
পটাশিয়াম, অ্যামোনিয়া এগুলোর মধ্যে থাকে। এবার দেখো জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস, এটা খুবই ইম্পর্টেন্ট। নেফ্রনের দূরবর্তী সংবর্ত নালিকা যেখানে অন্তর্মুখী রেনাল ধমিকা সংলগ্ন সেই অঞ্চলে কোষগুলি পরিবর্তিত হয়ে, তার মানে কি, ছবিটা দেখলে ভালো বুঝতে পারবে। এই জায়গাটা দেখো, এই অংশটা দেখো কার সাথে লেগে আছে, ডিস্টাল কনভলিউটেড টিউবিল, এইটাকে বলা হচ্ছে জেসিটি, এই জায়গাটা যেখানে বমন ক্যাপসুলের সাথে লেগে থাকছে, ঠিক আছে। এটা জাক্সটাম অ্যাপারেটাস বলে। জাক্সটাম গ্লোমেরুলাস কোষ, ম্যাকুলা ডেন্সা, ল্যাসিস কোষ, এই 3 ধরনের কোষ এখানে বর্তমান থাকে। এই 3টে খুবই ইম্পর্টেন্ট। কোথায় দেখতে পাওয়া যায়? জাক্সটা গ্লোমেরুলাস অ্যাপারেটাস, ঠিক আছে। পরবর্তী অংশ, মূত্রের উপাদানকে 3 ভাগে ভাগ করতে বলা হয় মূত্রের উপাদান ভিত্তিকে প্রাণী থেকে। তার আগে একটা পয়েন্ট তোমাদের আমি পড়িয়ে দিতে চাই, এখানে আমি জাস্ট এখনই বলছি, একটু দাঁড়াও, জাস্ট হোল্ড করো। যেটা হচ্ছে মূত্রের উপাদান, পরীক্ষা কিন্তু আসতে পারে এটা, ঠিক আছে। মূত্রের মধ্যে কি কি উপাদান থাকে, তো চলো আমি তোমাদেরকে কতগুলো পয়েন্ট এখানে লিখিয়ে দিচ্ছি, যেগুলো পরীক্ষা অনেক সময় জিজ্ঞাসা করে যে মূত্রের উপাদান কি কি রয়েছে মূত্রের মধ্যে। মূত্রের মধ্যে যে উপাদানগুলো পাওয়া যায়, একটা হচ্ছে খুব স্বাভাবিক উপাদান পাওয়া যায়, স্বাভাবিক। আর একটা হচ্ছে অস্বাভাবিক উপাদান। অস্বাভাবিক উপাদান কোনগুলো? অস্বাভাবিক উপাদান হচ্ছে সেগুলো যেগুলো হচ্ছে আমাদের শরীরের জন্য ক্ষতিকারক। ধরো আমাদের শরীরে কখনো রক্ত যাচ্ছে না, যদি মূত্রের মাধ্যমে রক্ত যায়, সেটা কি ভালো কন্ডিশন? না, অবশ্যই ভালো কন্ডিশন না, শরীরের জন্য ক্ষতিকারক। তাহলে সেই মূত্রটা অ্যাকচুয়ালি কি হচ্ছে? রক্তযুক্ত। তাহলে স্বাভাবিক উপাদান মানে মূত্রের মধ্যে কি কি থাকে, তাহলে মূত্রের মধ্যে কি কি অবস্থান করে, যেমন আমি লিখতে পারি, এর মধ্যে সবথেকে বেশি পাওয়া যায় সেটা হচ্ছে ইউরিয়া, ঠিক আছে, ইউরিয়া। তারপর হচ্ছে অ্যামোনিয়া, তারপর হচ্ছে ইউরিক অ্যাসিড, ইউরিক অ্যাসিড বা ইউ দিয়ে হবে শুধু, ইউরিক অ্যাসিড, ঠিক আছে। ক্রিয়েটিনিন, ক্রিয়েটিনিন বাংলা তোমরা লিখতে পারো হিপিউরিক অ্যাসিড, হিপিউরিক অ্যাসিড। তারপর হচ্ছে অ্যামিনো অ্যাসিড, এগুলো কিন্তু মূত্রের মধ্যে পাওয়া যায়, ঠিক আছে। এগুলো সমস্ত কিছু কি নাইট্রোজেন যুক্ত, N2 যুক্ত। আর একটা হচ্ছে N2 বিহীন। N2 বিহীন কি? যেমন অক্সালিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড, কিটোন বডি, কিটোন বডি। তারপর হচ্ছে ফেনল। তাছাড়া কিছু হচ্ছে ভিটামিন কিন্তু পাওয়া যায়। পরীক্ষা আসে কোন ভিটামিন পাওয়া যায়? ভিটামিন সি আর বি, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে। কিছু অজৈব উপাদান, এগুলো এরা দুজনই হচ্ছে জৈব উপাদান, এরা হচ্ছে জৈব উপাদান কিন্তু নাইট্রোজেন ঘটিত, একটা নাইট্রোজেন বিহীন। কিছু পাওয়া যায় অজৈব উপাদান, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরিন, ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, সালফেট, এই জিনিসগুলো পাওয়া যায়, ঠিক আছে। অস্বাভাবিক উপাদান যেমন আমি তোমাকে বলে দিচ্ছি, দেখো, যদি গ্লুকোজ মূত্রের মধ্যে পাওয়া যায়, গ্লুকোজ, সেটাকে কি বলে? এই রোগটাকে সেটাকে বলা হয় গ্লাইকোসুরিয়া, গ্লাইকোসুরিয়া। যদি মূত্রের মধ্যে পাওয়া যায় রক্ত, তাহলে কি বলা যায়? এটার নাম হচ্ছে হিমাচুরিয়া, খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, ঠিক আছে। যদি পাওয়া যায় মূত্রের মধ্যে সবচেয়ে বিলিরুবিন, বিলিরুবিন মানে মূত্রটা কেমন হলুদ বর্ণের হয়ে যাবে, সেটাকে বলা হয় বিলিরুবিনুরিয়া, ঠিক আছে। যদি মূত্রের মধ্যে পাওয়া যায় কিটোন বডি, সেটাকে বলা হয় কিটোনোরিয়া, ঠিক আছে। যদি পাওয়া যায় প্রোটিন, সেটাকে বলা হয় প্রোটিনুরিয়া, ঠিক আছে। এই পয়েন্টগুলো কিন্তু মনে রেখো। চলো দেখে নিই এবার আমাদের মূত্রের উপস্থিতি ভিত্তিতে কিছু প্রাণীর কথা পড়ে নিই। যেমন হচ্ছে যদি রেচন পদার্থ মূত্রের প্রধান হয় অ্যামোনিয়া, সেটাকে হচ্ছে অ্যামোনিওটিক প্রাণী, নামগুলো মনে রাখবে, ঠিক আছে। ইউরিলেটিক প্রাণী, ইউরিলেটিক প্রাণী মানে কি? মূত্রের মধ্যে প্রধান উপাদান হচ্ছে ইউরিক অ্যাসিড, নামগুলো মনে রাখবে এগুলোর ক্ষেত্রে। আর
ইউরোটেলিকটা কি? ইউরোটেলিকটা হচ্ছে মূত্রের প্রধান উপাদান হচ্ছে ইউরিয়া। তাহলে একটা হচ্ছে অ্যামোনিয়া, একটা হচ্ছে ইউরিক অ্যাসিড, একটা হচ্ছে ইউরিয়া। যেমন মানুষেরটা কি? ইউরোটোলিক। যদি আসতে কেমন সরীসৃপের ক্ষেত্রে ইউরিকোটোলিক, ঠিক আছে, আর একটা হচ্ছে অ্যামোনেটোলিক। এই কনসেপ্টটা মনে দেখো। এবারে চলো আমরা এই যে শুরুতে যেটা পড়েছিলাম একদম প্রাথমিক পর্যায়ে গিয়ে বললাম না যে আজকে টপিকটা শুরু করছি, যেমন যকৃৎ, ফুসফুস, ঘর্মগ্রন্থি। আজকে তাহলে ওই পার্টটা পড়ে নিই কি কি রয়েছে। যেমন ফুসফুসের ক্ষেত্রে দেখো, দেহে বিপাক ক্রিয়ার ফলে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড CO2 জলীয় বাষ্প ফুসফুসের মাধ্যমে দেহের বাইরে নির্গত হয়, এটা জানা। যকৃতের মাধ্যমে বিলিরুবিন, বিলিভাইডিন উৎপন্ন হয়। হিমোগ্লোবিন ভেঙে গিয়ে তৈরি করে বিলিরুবিন, বিলিভাইডিন নামক রঞ্জক, এগুলি মূত্রের মাধ্যমে দেহের বাইরে নির্গত হয়। ইউরিয়া কোথা থেকে উৎপন্ন হয়? যদি আমরা প্রচুর পরিমাণে প্রোটিন জাতীয় খাবার খাই সেক্ষেত্রে অ্যামোনিয়া অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়। এই অ্যামাইনো অ্যাসিড কিসে কনভার্ট হয়? অ্যামোনিয়াতে কনভার্ট হয়। সেই অতিরিক্ত অ্যামোনিয়া কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে প্রথমে সিটুলিন, পরে আর্জিনিন সৃষ্টি করে। সেই আর্জিনিন জলের সংস্পর্শে আসলে ইউরিয়া আর্নিথিন। খুবই ইম্পর্টেন্ট, ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। দেখো, আমরা যদি মাংস খাই তো মাংসের মধ্যে কি থাকে? অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিড কিসে পরিবর্তিত হয়ে যায়? অ্যামোনিয়াতে, ঠিক আছে। এই অ্যামোনিয়া যখন কার্বন ডাইঅক্সাইডের সংস্পর্শে আসে তখন এটা কি হয়? সিটুলিন তৈরি করে, আর এই সিটুলিন পরে কনভার্ট হয়ে তৈরি হয় আর্জিনিন, ঠিক আছে। আর এই আর্জিনিন যদি জলের সংস্পর্শে আসে তবে এখান থেকে তৈরি হয় ইউরিয়া। স্পেলিংটা মিস্টেক হচ্ছে, এখান থেকে তৈরি হয় ইউরিয়া। খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য যে এই ইউরিয়া সৃষ্টির পদ্ধতিকে কি বলে? ইউরিয়া ছাড়া একটা তৈরি হয় অর্নিথিন, অর্নিথিন, যেটা বলে অর্নিথিন চক্র। এটা কোথায় হয়? অর্নিথিন চক্র কিসের উৎপাদনের সাথে সংস্পর্শযুক্ত বা সম্পর্কযুক্ত? সেটা হচ্ছে ইউরিয়া উৎপন্নের সাথে। খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ত্বকের মাধ্যমে আমাদের শরীরের মধ্যে ত্বকের মধ্যে ঘর্মগ্রন্থি রয়েছে। ঘামের মাধ্যমে কি হয়? Ca2, NaCl, জল, ইউরিয়া ইত্যাদি বেরিয়ে যায়। সিবাম উৎপাদন, সিবেসিয়াস গ্রন্থি রয়েছে আমাদের মধ্যে ত্বকের মধ্যে, সেটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড, কোলেস্ট্রল, এগুলোকে রেচিত করে। লাস্ট পার্ট, কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেমন মানুষের অবস্থায় নেফ্রনগুলি দৈর্ঘ্য প্রায় 110 কিলোমিটার বা 70 মাইল। যদি সবগুলোকে খুলে বার করে নেওয়া হয় এতটা, পরীক্ষায় যদি আসে না। মানবদের বৃক্ষে মূত্র উৎপাদন পদ্ধতিকে কি বলে? ইউরোপয়েসিস বলে। এটা পরীক্ষার জন্য পড়বে। মূত্রের আপেক্ষিক গুরুত্ব কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? ইউরিনোমিটার। নেফ্রনের পিসিটি, যে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলের প্রান্তীয় অংশবর্ত অংশটিকে নাম কি? পার্সরেক্টা বলা হয়, পার্সরেক্টা বলা হয়। পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এটা। মূত্র জননতন্ত্রে পাথর উৎপাদন তার সংক্রান্ত আলোচনা করা হয় ইউরোলিথোলজি বলে, ঠিক আছে, ইউরোলিথোলজি। পরীক্ষার জন্য ভালো করে পড়বে এটা। এই যে বলে না স্টোন হয়ে গেছে মূত্রথলির মধ্যে। ভ্রূণ অবস্থায় ভ্রূণের রেচন পদার্থ অ্যালান্টোইক অ্যাসিড মায়ের দেহে প্লাসেন্টার মাধ্যমে আসে। পরীক্ষা আসতে বলে অ্যালান্টোইক অ্যাসিড কার মাধ্যমে আসে? তাহলে ভ্রূণের রেচন পদার্থের নাম কি? ভ্রূণ মানে যখন আমরা মায়ের শরীরে থাকি তখন তো আমাদের শরীরেও তো তোমার হচ্ছে বিভিন্ন রেচন পদার্থ তৈরি হয়। সেই রেচন পদার্থের নাম কি? অ্যালান্টোইক অ্যাসিড। সেটা কোথা দিয়ে বের হয়? মায়ের শরীরের মধ্যে দিয়ে প্লাসেন্টার মাধ্যমে মায়ের শরীর দিয়ে বেরিয়ে যায়, এটা হচ্ছে অ্যালান্টোইক অ্যাসিড। এবার হচ্ছে একটা পয়েন্ট আছে, যেমন জন্ডিস রোগে আমাদের মূত্র হলুদ বর্ণ হতে পারে, আবার গিলবার্ট সিনড্রোম হলেও এটা হতে পারে, ঠিক আছে। বহু মূত্র রোগীর ক্ষেত্রে রাত্রে বারবার মূত্র ত্যাগের প্রবণতা দেখা যায়, প্রবণতা। একে বলা হয় নকচুরিয়া। খুবই ইম্পর্টেন্ট, নকচুরিয়া। প্রতিদিন একটা মানুষ গড়ে প্রায় 2.5 লিটার, বাট এটাকে যেটা বলা হয়েছে 2500 ml বা 2.5 লিটার মূত্র উৎপন্ন হওয়াকে পলি ইউরিয়া। আর যদি 75 ml এর কম ইউরিন উৎপন্ন হয় তাকে বলে অ্যানিনিরিয়া, ঠিক আছে। এই ক্ষেত্রে প্রচণ্ড জ্বালা সৃষ্টি করে যখন মূত্র উৎপন্ন হয়, এত কম মূত্র। ওই জন্য গরমকালে তোমার জল পান করা খুব বেশি প্রয়োজনীয়। মূত্রে হালকা বর্ণের জন্য দায়ী রঞ্জকটির নাম হলো ইউরোক্রোম বা ইউরোবিলিন। যদি হালকা হলুদ বর্ণ হয়, খুব হলুদ হলে তো বললাম বিলিরুবিন হতে পারে বা গিলবার্ট সিনড্রোম হতে পারে, কিন্তু যদি খুবই হালকা জন্য ইউরোক্রোম। কিছু প্রাণীতে মূত্রাশয় অনুপস্থিত থাকে, যেমন পায়রা, শামুক, সাপ আর হচ্ছে কুমির। এই পয়েন্টগুলো তোমরা মনে রেখো। আশা করি তোমরা ক্লাসে কোনো ডাউট নেই। ডাউট থাকলে একবার আমাকে হোয়াটসঅ্যাপে নক করে নিও। আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ।